আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে টাঙ্গাইলে আমাদের বেড়ানোর শেষ দিন ছিল। ওই দিনই আমরা ঢাকায় মুভ করব। সকাল সকাল আন্টির দেশি মুরগির ডিম দিয়েই শুরু করেছি খাওয়া দিয়ে। আন্টি নিজে হাতে মুরগি পালেন, তো সেইটারই ডিম খেলাম আমরা। তো খাওয়া দাওয়া করে এটাকে সম্ভবত আইল বলে, মানে ধান গাছের যে দুই পাশের যে মাঝখানের রাস্তাটা থাকে, দুই পাশে ধান থাকলে। তো যদি আমি ভুল হয়ে থাকি আর কেউ এটা সঠিকভাবে জেনে থাকেন কমেন্ট করে জানাবেন যে এটাকে কী বলে। তবে আমার মনে হয় এটাকে আইল বলে। তো আমার মা আমাকে বারবার ইনফ্লুয়েন্স করছিল, বারবারই বলছিল তুমি খালি পায়ে এই ঘাসগুলোর উপর দিয়ে হাঁটো, খুব ভালো লাগবে, আর এটা শরীরের জন্য ভালো। কিন্তু আমি কোনোভাবেই না জুতা খুলে হাঁটতে পারছিলাম না। পায়ের নিচে আমার কখনো কোনো কিছু পড়লে আমার খুব অস্বস্তিকর বোধ হয়। এটা আমি সবসময় দেখেছি যে পায়ের নিচে কোনো ময়লা কিংবা পানি, এই ভেজা ভেজা বিষয়গুলো না আমি একদমই নিতে পারি না। তো আমি জুতা পরেই হাঁটছিলাম, তবে ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটাতে না যখন সরিষা বোনা হয়, সরিষা গাছ, তো তখন নাকি এই জায়গাটা থাকে পরিষ্কার। এখন যে পানিগুলো আছে, তো এই জায়গাটা নাকি ভীষণ দেখতে সুন্দর হয়। এটার গল্প আমি অনেকবার শুনেছি ভাবির কাছে, তবে দেখিনি। আর ওই যে দূরে বকটা রয়েছে, আম্মু আমাকে বলছিল যে তুমি ভিডিও করো, দেখো বকটাকে ধরা যায় কি না ভিডিওতে। হাঁটাহাঁটির পর্ব শেষ করে আমি আমার মা দাঁড়িয়ে কথা বলছিলাম, আর দূর থেকে দেখতে পাচ্ছিলাম আমার ভাতিজা, সম্ভবত তার কোনো এক কাজিনের গাড়ি নিয়ে সে একা একাই এটা চালিয়ে আসছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি ভয় করছে না, এখান থেকে ওখানে ছোটাছুটি করছো একা একা? তো বলছে যে ফুপি ভয় কিসের, এখানে তো সবাই আমার পরিচিত, এখানে কোনো পচা মানুষ নেই। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোমাকে কে বলেছে যে এখানে কোনো পচা মানুষ নেই? তো বলে যে গ্রামে কোনো পচা মানুষ থাকে না, সব পচা মানুষরা ঢাকায় থাকে। তো এই কথা শুনে আমি আর আমার মা হাসছিলাম আর বলছিলাম যে আমরাও তো ঢাকায় থাকি, তাহলে কি আমরাও পচা? তো ভাতিজা খেলাধুলা করে একদম টায়ার্ড হয়ে এসেছে। এখন সে আর তার ফুপা পাশাপাশি বসে চানাচুর খাচ্ছে। টাঙ্গাইলের এই চানাচুরটা নাকি বেশ বিখ্যাত, এটার নাম সম্ভবত লোকনাথ চানাচুর। তো আমাদের সকালের খাবারটা রেডি হয়ে গিয়েছে। সকালে কিন্তু অনেক আইটেম ছিল, মুরগি ছিল, মাছ ছিল, করলা ভাজি, ছোট মাছ, ডাল। তো আমরা একদম ভরপুর অনেক খাওয়া দাওয়া করেছি। টাঙ্গাইলে যে কয়দিন ছিলাম আমার মনে হয় খেতে খেতে আমার ওজন 2 থেকে 5 কেজি বেড়ে গিয়েছে। এত খাবার কিংবা রেগুলার বেসিসের এই খাবারগুলো ঢাকাতে আমি কখনোই খাই না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এদিক সেদিক একটু হাঁটা চলাফেরা করেছি, যেহেতু আমরা ব্যাক করব। তো ভাতিজি খুব আবদার করছিল যে ফুপি আমি একটু শেষবারের মতো গোসল করে যেতে চাচ্ছি। তো আমি বসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাতিজা বসেছিলাম, ভাতিজি গোসল করছিল। তো আমার ভাতিজার সহ্য হয়নি যে আপুকে ভিডিও করছে, আমাকে ভিডিও করছে না। তো বলছে যে সবাই দেখুক আমি অনেক দুষ্টু, আমি দুষ্টুমি করব, তুমি প্লিজ ওইটা একটু ভিডিও করো ফুপি। তো এই যে ভিডিও করেই যাচ্ছে। তা আমি বললাম যে সবাই তো তোমাকে পচা বলবে, তুমি যেভাবে ভেঙাভেঙি করছো। তো বলে যে আমি তো ছোট মানুষ, আমাকে পচা বললে কিচ্ছু হবে না। পুকুরে গোসল করার ব্যাপারটাতে আমার ভাতিজি খুবই আগ্রহী এবং সে ভীষণ পছন্দ করে। কেন জানি তার নাকি ভীষণ ভালো লাগে পুকুরে গোসল করতে। তো গোসলের পর্ব শেষ করেছি, এখন কিন্তু অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে। এখনও আমাদের দাওয়াত ছিল দুপুরের জন্য। এখন দাওয়াত ছিল মূলত বড় মামার ছোট ছেলের দের বাসায়। মূলত ভাবি রান্না করেছে, তো বিশাল আয়োজন করেছে ভাবি। আর এই ভাবিটার সম্পর্কে একটু বলি, এই ভাবিটার সাথেই কিন্তু মূলত আমি সন্ধ্যার সময় হাঁটাহাঁটি করতে যাই। আপনাদের বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে মাগরিবের পর আমি হাঁটাহাঁটি করি আমার একজন ভাবির সাথে। তো ইনি সেই ভাবিটা। তো দুপুরে অনেক আইটেম ছিল, ছিল শাক, ছিল ফ্রেশ ভাত, পোলাও, ছিল করল্লা ভাজি, ছিল ছোট মাছ। ওয়ান্স এগেইন আবার সেই নদীর ছোট মাছ, আমার যে কি ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম খেতে। আমার শুধু মনে হচ্ছিল যে ছোট মাছ, শাক এগুলো দিয়েই আমি খেয়ে যাই। তো তারপর ছিল গরুর মাংস,
তো দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করেছি। তারপরে তো আমাদের গোছগাছের ব্যাপার ছিল, তারপর আমরা গোছগাছ করে নিয়েছি। যেই অটোটাতে করে মূলত আমরা সবাই যাব, সেটা অন্য রাস্তা দিয়ে চলে গেল মেন রাস্তায় ওঠার জন্য, আর আমরা একে একে এখন বের হচ্ছি। আর এইদিকে আমার ভাতিজার কিছু একটা সম্ভবত হয়েছিল, আমার ঠিক মনে নেই। সে কোনোভাবেই কাউকে ধরবে না কিংবা খুব মুড অফ করেছিল। ভিডিওর এই পর্যন্ত যারা এখন আমার সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছিলাম, আমাদের সাথে কিন্তু আরও সদস্য ছিল, মূলত আমার ভাবির এক ভাইয়ের ওয়াইফ এবং তার বাচ্চা, ওরাও আমাদের সাথে যাচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম, আর আমার কিন্তু একটু খারাপ লাগছিল, কেন জানি 3-4 দিন থেকেছি তাতেই এত মায়া লেগেছিল। বারবার শুধু মনে হচ্ছিল এই সবুজ তো আর দেখতে পাবো না, ঘুম থেকে উঠেই একদম চারপাশে সবুজ প্রকৃতি, এগুলো দেখা হবে না। সেই ধরা বাঁধা নিয়মেই আসলে জীবনটাকে কাটাতে হবে, চাইলেই সবুজের ছোঁয়া সহজে পাওয়া যাবে না। তবুও তো আসলে বাস্তবিক জীবনটাকেই মেনে নিতে হবে, এখানে কিছুই করার নেই। তো চলে এসেছি টাঙ্গাইল শহরে। তো আর বেশ খানিকটা গেলেই বাস স্টপেজটা পড়বে, আর সেইখানে মূলত আমরা নেমে যাব বাসে ওঠার জন্য। আর আমার ভাবির যে ভাইয়ের ওয়াইফ এবং তার বাচ্চা, ওরা চলে যাবে মূলত ওর বাবার বাড়িতে। ওর বাবার বাড়িটা কোথায় আমি ঠিক জানি না, তবে এইখান দিয়েই যেতে হয় আর কি। তো আমরা কিন্তু অলরেডি বাসে উঠে পড়েছি। এইবার বাসের সিটগুলো 2 ভাগে পড়েছে, আমরা পড়েছি খানিকটা সামনে, মানে 3টা সিট পড়েছে সামনে আর 4টা সিট পড়েছে একটু পেছনে। তো এই তো বাসটা আমাদের স্টার্ট করে দিয়েছে। যত যেখানেই যাই না কেন, যত ভালো জায়গায় থাকি না কেন, দিন শেষে কিন্তু নিজের বাসার প্রতি একটা অব্যক্ত টান সবাই অনুভব করে। বাসটা যখন ছেড়েছে কিংবা অনেকখানি রাস্তা চলে এসেছে, তখন না বারবার মনে হচ্ছিল নিজের বাসার কথা। আর এগুলো ভাবছিলাম, আর জানালে দিয়ে তাকিয়ে দেখলাম যে ওয়ালটনের বড় শোরুমটা, এটা সম্ভবত মেইন কারখানা, আমি ঠিক জানি না, তবে বেশ বড় একটা এরিয়া ছিল ওয়ালটনের। চারপাশের প্রকৃতি দেখেই বুঝতে পারছিলাম যে বৃষ্টি আসার সমূহ সম্ভাবনা রয়েছে এবং বেশ জোরে সোরেই বৃষ্টি আসবে, কারণ চারপাশটা ভীষণ অন্ধকার হয়েছিল। বিকেলের দিক কিন্তু মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এমন একটা ব্যাপার। আর অবশেষে তো বৃষ্টির বারিধারা ঝরেই পড়লো। অন্য রকম লাগছিল সত্যি, সবসময় তো ঘরে বসে বৃষ্টিটাকে দেখা হয়। আর আমার বাসা যেহেতু একটু ভেতরের দিকে, ঢাকা শহরে প্রচণ্ড কোলাহল এবং বিল্ডিংয়ের ভেতরে আসলে বসবাস, ডিরেক্ট আমার বাসা থেকে বৃষ্টিটা দেখাও যায় না। তো বাসে বসে বৃষ্টি দেখছিলাম। আলহামদুলিল্লাহ অবশেষে নিজের বাসায় পৌঁছেছি এবং এখন আমার নিজের রান্নাঘরে আমি দাঁড়িয়ে আছি। আমার যেই গাছগুলো পানিতে ছিল, তো ওইগুলোর একটু আলো তো প্রয়োজন, যার কারণে আমি রান্নাঘরের ঠিক এই জায়গাটাতে রেখে গিয়েছিলাম। আর এসে দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ গাছগুলো ভালোই আছে। তো এগুলোকে যার যার নিজস্ব জায়গায় রেখে দিচ্ছি। ঘরে ফিরে না একটা অন্যরকম স্বস্তি অনুভব হয়। আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদের এই বিষয়টা হয়, নিজের সংসার নিজের ঘর বড্ড আপন লাগে। যত আরাম আয়েসেই থাকি না কেন, যত সুখেই থাকি না কেন, দিন শেষে বাসায় ফেরার যে শান্তি, এটা বোধহয় এটার সাথে অন্য কোনো জিনিসের তুলনা হবে না। তো রান্নাঘরের অবস্থাটা ঠিক এই রকম। গাছগুলো তো জায়গা মতো রেখেছি, তবে চারপাশের কাউন্টারগুলো দেখলাম যে বেশ ময়লা হয়ে রয়েছে, তো এগুলো এখন পরিষ্কার করার পালা। আর যেহেতু আমি এই বোতলটাতে মূলত ভিনেগার দিয়ে আর হুইলের গুঁড়া দিয়ে পানি দিয়ে মিশিয়ে রাখি সবসময়, যেন যখন তখন আমি রান্নাঘরের কাজগুলো করতে পারি। তো এটা দিয়েই পরিষ্কার করে নিব চারপাশটা। মোছামুছির এই কাজগুলো করে তারপর গোসল সেরে নিব। আর গোসল করে এসে না বেশ রাত হয়েছে, তো রাত করে গোসল করেছি, বৃষ্টিতে ভিজেছি, যেখানে বাস থামিয়েছি ওখান থেকে ভিজতে ভিজতে বাসা পর্যন্ত আসতে খুবই নাজেহাল অবস্থা। ঢাকা শহরের ময়লা পানি, মানে নর্দমার পানিগুলো সব মিশে একাকার হয়ে গিয়েছে, খুবই গা ঘিন ঘিন লাগছিল, তাই একদম গোসলটা সেরেছি। আর গোসল সারার পর না পুরো মাথা ব্যথা করছিল, কান ব্যথা করছিল ঠান্ডায়।
তো 1 কাপ চা গরম গরম বানিয়ে আগে একটু টেলিভিশনের সামনে বসে পড়েছি। চাটা খেয়ে নিজে তো একদম ফুল রিচার্জ হয়ে গিয়েছি। তারপর হাজব্যান্ড আবদার করলো যে যেহেতু ফ্রিজে রান্না করে রেখে গিয়েছিলাম গরুর মাংসটা, তো সেটা একটু নামিয়ে আমাকে পরোটা করে দাও। তো কী আর করার, হাজব্যান্ডের আবদার, সেই আবার 3-4 দিনের ব্রেক শেষে আবার রান্নাঘরে ফেরা আর কি। তো কেমন কেমন যেন লাগছিল। সচরাচর এরকম ছুটি তো আসলে হয় না আমার জন্য, নিজের রান্না নিজেকেই করে খেতে হয়। তো মাঝে মাঝে একটু ব্রেক পেলে না নিজেকে একটু অন্যরকম লাগে, বেশ রিল্যাক্স লাগে। তো বেশ রিল্যাক্স হয়েই বানাচ্ছিলাম খাবারটা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।